তো দেখো আমরা এখানে খুবই ইজি, এটা তোমাদের ফ্রেন্ডস বুক কর্নার অ্যাডভান্স রিডিং অ্যান্ড রাইটিং থেকে আমি আলোচনা করছি। যাদের এই বইটা কেনা হয়নি তারা এখান থেকে দেখে নিতে পারে, যাদের আছে তো আছেই। আমরা এখানে জাস্ট বইগুলো বোঝার চেষ্টা করব। দেখো যে পাঠক এবং লেখক উভয়কেই টেক্সট এ ব্যবহৃত বাক্যের মধ্যকার এবং প্যারাগ্রাফের মধ্যকার সম্পর্ক, মানে সম্পর্কে এই দুটার ভিতরে যে রিলেশন রয়েছে এই সম্পর্কে ভালো একটা ধারণা থাকতে হয়। যে ডিভাইস বা কৌশলগুলি ব্যবহার করে এই সম্পর্ক স্থাপন করা হয় সেগুলোকেই বলা হয় কোহেসিভ ডিভাইসেস। এবং কোহেসিভ ডিভাইসেস জানা থাকে না বলেই অনেক ছাত্র গ্রামারে ভালো হওয়া সত্ত্বেও কম্পোজিশনে ভালো করতে পারে না, এবং রিডিং কম্প্রিহেনশনের ক্ষেত্রেও এর দক্ষতা ভালোভাবে অর্জন করতে পারে না বা দক্ষতা দেখাতে পারে না। ছাত্রদের বোঝার সুবিধার্থে এখানে 6 রকম কোহেসিভ ডিভাইস নিয়ে আলোচনা করা হলো। এটা আমাকে দেখতে হবে, দেখি তো গাইড নাকি এটা। এটা প্রফেসর জহুরুল ইসলামের বই। একে বলা হচ্ছে অ্যাডভান্স রিডিং গাইড, বলা নাই আর কি। এটাতে অনেক প্র্যাকটিসও দেওয়া আছে, বিশেষ করে পার্ট সি এর, পার্ট এ বি এগুলোর প্র্যাকটিস দেওয়া আছে। এটা কিনতে পারো, এটা বেশ ইউজফুল, উপকারী হবে অনেক। এখানে অনেক কিছু রয়েছে যেগুলো এইভাবে তোমরা বাংলাতেও ধারণা নিতে পারবে। তাহলে আমরা কি দেখতে পেলাম যে এক প্যারাগ্রাফ থেকে আরেক প্যারাগ্রাফ, বা এক সেন্টেন্স থেকে আরেক সেন্টেন্স, বা একটা সেন্টেন্সের ভেতরেই বিভিন্ন ওয়ার্ডের ভেতরে যে রিলেশন, সেই রিলেশনগুলোকে বোঝাতে গেলে আমাদের এই কোহিরেন্স এবং কোহেসিভ যে বিষয়গুলো এগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। এবং এই যে রিলেশনগুলি আমরা যে শব্দগুলো বা যে জিনিসগুলো দিয়ে তৈরি করে থাকি সেগুলোকে বলা হয় হচ্ছে কোহেসিভ ডিভাইস। ডিভাইস মানে আমরা যেটাকে বলতে পারি এলিমেন্ট বা যন্ত্র, সেগুলো। এবং এইগুলো কেন দরকার? এগুলো হচ্ছে দরকার এই জন্যই যে তুমি যদি গ্রামার ভালো জানো, তারপরে কম্পোজিশন হয়তো ভালো লিখতে পারো না, তারপরেও ভালো কম্পোজিশন পড়ে তুমি বুঝতে পারো না, রচনা পড়ে বুঝতে পারো না, প্যারাগ্রাফ পড়ে বুঝতে পারো না, কারণই হচ্ছে তোমার ওই মানে কোহেসিভ ডিভাইস সম্পর্কে ভালো ধারণা নাই। তো আমরা সেই ডিভাইসগুলো 6 রকমের যে ডিভাইস রয়েছে সেই 6 রকম ডিভাইস সম্পর্কে আলোচনা করব। দেখো একটা এখানে শুরুতে বলছে রেফারেন্স। এই রেফারেন্স হচ্ছে একটা, বলছে কোনো কোনো শব্দের নিজস্ব কোনো অর্থ থাকে না, কিন্তু অন্য আরেকটা শব্দের সঙ্গে সম্পর্কিত হওয়ার মাধ্যমে কেবল তাদের অর্থ পরিষ্কার হয়। এই ধরনের শব্দগুলোকে রেফারেন্স বলা হয়। ইংরেজিতে সাধারণত প্রোনাউন, ডেমনস্ট্রেটিভস এবং কিছু অ্যাডভার্বকে সাধারণত রেফারেন্স ওয়ার্ড হিসেবে ব্যবহার করা হয়। নিচের বাক্য দুটি খেয়াল করো যে মিস্টার রহমান হ্যাজ কাম টু রাজশাহী, হি উইল ভিজিট আস টুমরো। এখানে হি প্রোনাউনটা অর্থ আলাদাভাবে কোনো অর্থ পরিষ্কার করে না। হি দিয়ে যদি আমরা এখানে এটা বলতাম যে মিস্টার রহমান না লিখে আগের সেন্টেন্স ধরে লিখলাম না, আমরা হি উইল ভিজিট আস, তখন আমাদের প্রশ্ন থেকে যায় হিটা কে তাহলে। তো এখানে যেহেতু আগে মিস্টার রহমান ইউজ করছে এবং পরে হি দিয়ে ইউজ করছে, এবং হি দিয়ে এটাকেই রেফার করছি, হি দিয়ে বোঝাচ্ছি কাকে? মিস্টার রহমানকে। তো এখানে এই হি দিয়ে মূলত আমরা হিটাকে ব্যবহার করে আমরা কি করলাম যে এই সেন্টেন্স দুটিকে খুব সুন্দরভাবে প্রকাশ করলাম। তো এছাড়া যদি বারবার বারবার যদি আমরা মিস্টার রহমান মিস্টার রহমান মিস্টার রহমান এগুলো ইউজ করি তখন কিন্তু আর এটা হলো না। তো এই শব্দটাই কোহেসিভ ডিভাইস হিসাবে কাজ করছে, দুটি বাক্যকে কোহিরেন্ট করে তুলতে। অর্থাৎ একটা আরেকটা বাক্যের ভেতরে যে সম্পর্ক, এই সম্পর্কটাকে বলা হচ্ছে কোহিরেন্ট। এই কোহিরেন্ট করে তোলার ক্ষেত্রে এই হি শব্দটাই মূলত ডিভাইস হিসেবে কাজ করছে। এবং এটা একটা রেফারেন্স, কারণ এটা দিয়ে এটাকেই নির্দেশ করছে। তো এটা একটা রেফারেন্স। ইংরেজিতে দিস একটা ডেমনস্ট্রেটিভ। এরপরে দিস হচ্ছে একটা ডেমনস্ট্রেটিভ, এই যে ডেমনস্ট্রেটিভের কথা বলা হচ্ছে। ইট মে রেফার টু এ ওয়ার্ড অর টু এ হোল সেন্টেন্স। এটা একটা ওয়ার্ডকেও রেফার করতে পারে অথবা পুরো একটা সেন্টেন্সকেও রেফার করতে পারে। বলা হচ্ছে হি টুক অ্যান আমব্রেলা, হি থট দিস উড বি নেসেসারি টু প্রোটেক্ট হিমসেলফ ফ্রম দ্য রেইন। হি টুক অ্যান আমব্রেলা, সে একটা আমব্রেলা নিল। এই যে মিস্টার রহমান আর কি, তিনি একটা আমব্রেলা নিলেন এবং তিনি ভেবেছিলেন যে দিস উড বি, দিস বলতে ওই আমব্রেলার কথা বলছে, এটা হয়তো বা নেসেসারি হবে তাকে বৃষ্টি থেকে রক্ষা করার ক্ষেত্রে।
তো এখানে এই দিস হচ্ছে একটা রেফার করতে হচ্ছে আমব্রেলাকে, এবং এইটাই হচ্ছে একটা ডেমনস্ট্রেটিভ। এখানে দেখো বলছে আরেকটা উদাহরণ যে দিস ইজ হোয়াট ইউ শুড ডু, এটাই হচ্ছে সেটা যেটা তোমার করা উচিত। ইউ শুড ইমিডিয়েটলি বাই এ কার, তোমার একটা মানে এখনই তোমার একটা গাড়ি কেনা উচিত। তো এখানে দিস রেফার্স টু দ্য এন্টায়ার সেকেন্ড সেন্টেন্স। ইউ শুড ডু, এই ডু এখন এখানে কথা হচ্ছে যে কি করা উচিত সেটা বলছে। দিস ইজ হোয়াট ইউ শুড ডু, এটাই যেটা তোমার করা উচিত। কোনটা করা উচিত? ইউ শুড বাই এ কার। তাহলে এই দিস দ্বারা পুরো সেন্টেন্সকে বোঝাচ্ছে। আগের সেন্টেন্সের দিস দ্বারা শুধুমাত্র আমব্রেলা শব্দটাকে বোঝাচ্ছে, পরের সেন্টেন্সের দিস দ্বারা পুরো সেন্টেন্সটাকেই বোঝাচ্ছে, পরের সেন্টেন্সটাকে। তো তাহলে আমাদের এই যে এইটা হয়ে গেল যে আহ, এই যে এখানে যে ইট মে রেফার এ ওয়ার্ড, অর্থাৎ দিস যদি কখনো ডেমনস্ট্রেটিভ হিসেবে আমরা ইউজ করছি তাহলে এটা একটা ওয়ার্ডকেও ব্যবহার করতে পারে, মানে উল্লেখ করতে পারে, রেফার করতে পারে, অথবা পুরো সেন্টেন্সটাকে রেফার করতে পারে, যেটার উদাহরণ এখানে দুইটা রয়েছে। এরপরে আরো অনেক কিছু রয়েছে, এগুলো তোমরা পড়ে নিবা, এগুলো পড়লেই হবে আর কি, এমনিতেই তোমাদের মতো করে তোমাদের স্টাইলে পড়লেই হবে। আমরা জাস্ট এটা বোঝার চেষ্টা করলাম যে কিভাবে রেফারেন্স জিনিসটা কাজ করে। এরপরে এই যে বিভিন্ন অ্যাডভার্ব গুলো রয়েছে। আমরা পরেরটাতে যাই, কনজাংশন। কনজাংশন আমরা চিনি, আমরা দুইটা সিম্পল সেন্টেন্সকে এক জায়গায় যোগ করতে আমরা কনজাংশন ইউজ করি, এবং এই কনজাংশনের একটা মানে বাংলা মিনিংই হচ্ছে সংযোগ। হ্যাঁ, তো এখানে দেখো যে কোহেসিভ ডিভাইস হিসেবে কনজাংশনের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। কনজাংশন দ্বারা নির্ণীত রিলেশনশিপ মূলত চার প্রকার। একটা হচ্ছে অ্যাডিটিভ, একটা হচ্ছে অ্যাডভার্সেটিভ, আরেকটা হচ্ছে ক্যাজুয়াল, আরেকটা হচ্ছে টেম্পোরাল। এই রিলেশনশিপগুলোর উদাহরণ নিচে দেখো, এগুলো দেওয়া আছে। যে এখানে বলা হচ্ছে যে অ্যাডিকটিভ অ্যাডিটিভ যে কনজাংশন, এটার কাজ হচ্ছে সেন্টেন্সকে অন্য একটা স্টেটমেন্টকে অন্য স্টেটমেন্টের সঙ্গে যুক্ত করা। এজন্য একে কপুলেটিভ কনজাংশনও বলা হয়। নিচের বাক্যগুলোকে কোহেসিভ ডিভাইস হিসেবে অ্যাডিটিভ যে কনজাংশন সেটা উল্লেখ করা আছে। যেমন দেখো এখানে যে we carved not a line and we raised not a stone, বলছে আমরা কোনো লাইনকেও কার্ভ করলাম না বা কোনো কিছুকেও বাঁকা করলাম না, অথবা অথবা একটা স্টোনকেও তুললাম না, মানে আমরা কিছুই করলাম না এক কথায়। এবার আবার বলছে উই ডু নট নো দিস ম্যান, আমরা এই মানুষটিকে জানি না। ফার্দার মোর আই হ্যাভ নেভার স্পোকেন টু হিম, এমনকি আমি তার সাথে কথাও বললাম না। দেখো এখানে এই অ্যাডিটিভ যে কনজাংশন সেটা মানে ইউজ করা হয়েছে দুইটা স্টেটমেন্ট, এই একটা স্টেটমেন্ট, এই একটা স্টেটমেন্ট, এই দুইটাকে অ্যান্ড দ্বারা যুক্ত করা হয়েছে। এখানে দেখো এটা একটা স্টেটমেন্ট, একটা স্টেটমেন্ট, এটাকে ফার্দার মোর দ্বারা যুক্ত করা হয়েছে। এরপরে হচ্ছে অ্যাডভার্সেটিভ যে কনজাংশন, এটার এটার কাজ হচ্ছে দু রকমের। একটা হচ্ছে এটার কাজ হচ্ছে দুইটা সেন্টেন্সের মধ্যে কন্ট্রাস্ট বা বৈপরীত্য প্রকাশ করা। যেমন এই যে বাট দিয়ে বলছে হি ইজ স্লো বাট হি ইজ ভেরি কনফিডেন্ট। এখানে দেখো স্লো একটা জিনিস এবং কনফিডেন্ট আরেকটা জিনিস, এই দুইটা জিনিসকে এই বাট দ্বারা এখানে কনজাংশন মানে যোগ করা হয়েছে। এরপরে এখানে দেখো যে আই ওয়াজ ভেরি অ্যানয়েড অ্যাট হিজ বিহেভিয়ার স্টিল আই কেপ্ট কোয়াইট, এই স্টিল দিয়ে এখানে দুইটা বিপরীত সেন্টেন্স। এখানে বলছে আমি বিরক্ত হলাম তার ব্যবহারে, কিন্তু তারপরেও আমি চুপচাপ ছিলাম, স্টিল দিয়ে ইয়ে করা হয়েছে। এরপরটা বলা হচ্ছে ইন স্পাইট অফ, এটা দিয়ে বলছে অল দ্য ফিগার্স হ্যাজ বিন চেকড ইন স্পাইট অফ দিস দ্য টোটালস আর স্টিল রং। সব ফিগার বা সব কিছুই গোনা হয়েছে, চেক করা হয়েছে, কিন্তু তারপরে টোটাল যখন যোগ করা হলো তখন দেখা গেল যে এটা রং ভুল হয়েছে। আচ্ছা, এখানে বাকিগুলো তোমরা পড়ে নিও। কনজাংশনের একটাই কথা হচ্ছে যে দুইটা স্টেটমেন্টকে এক জায়গায় করবে, বিভিন্ন রকমের কনজাংশন থাকতে পারে, অত ডিটেলসে যাওয়ার দরকার হয় না আর কি, অত ডিটেলস আসে না। এরপরে দেখো সাবস্টিটিউশন। সাবস্টিটিউশন বলতে একটার বিকল্প হিসেবে আরেকটাকে
ইউজ করা হয়। এটা খুবই ইজি জিনিস। দেখো এখানে বলছে যে in this device a substitute word or বিকল্প word replace a previously mentioned word or expression to avoid unnecessary repetition। অর্থাৎ অপ্রয়োজনীয় রিপিটেশন বা অপ্রয়োজনীয় একটা ওয়ার্ড বারবার ইউজ করাটাকে আহ, মানে এই ঝামেলা থেকে মুক্তি দেওয়া হয়েছে সাবস্টিটিউশন অফ ওয়ার্ড। মানে এক কথায় আমরা যেটাকে বলতে পারি যে সিনোনিম ইউজ করা বা অ্যান্টোনিম ইউজ করা। এবং এটাও একটা কোহিশনের যে বিষয়টা সেটা দিয়ে থাকে, এই ইফেক্টটা তৈরি করে। অর্থাৎ অপ্রয়োজনীয় পুনরাবৃত্তি এড়ানোর জন্য এক শব্দের পরিবর্তে অন্য শব্দের ব্যবহারকে সাবস্টিটিউশন বলা হয়। যেমন জামিল নোজ দ্য সিক্রেট, আই থিঙ্ক এভরিওয়ান ডাজ, নোজ দ্য ট্রুথ, এই জিনিসটাকে এখানে মূলত হচ্ছে চেঞ্জ করা হয়েছে। জামিল নোজ দ্য সিক্রেট, আই থিঙ্ক এভরিওয়ান ডাজ, এভরিওয়ান নোজ দ্য সিক্রেট বা নোজ দ্য ট্রুথ, এটা বারবার না বলে এখানে বলা হচ্ছে জামিল গোপন যে বিষয়টা সেটা জানে এবং প্রত্যেকেই সেটা জানে, মানে এখানে সিক্রেটটা বারবার ইউজ করা হয়নি। এরপরে আবার দেখো এখানে বলছে দিস বিস্কিটস আর স্টেল, গেট সাম ফ্রেশ ওয়ান। বলছে এই যে বিস্কিটগুলো, এই বিস্কিটগুলো হচ্ছে নষ্ট হয়ে গেছে এবং গেট সাম ফ্রেশ ওয়ান, আরে মানে ভালো দেখে বিস্কুট নিয়ে আসো। এই ওয়ান্স দিয়ে মূলত এই বিস্কিটগুলোকে বোঝানো হচ্ছে। তো এখানে একটার পরিবর্তে আরেকটা ইউজ করা হয়, সেটাকে বলা হচ্ছে সাবস্টিটিউশন। এরপরে দেখো লেক্সিক্যাল রিলেশনশিপ। লেক্সিক্যাল মানে আভিধানিক। আভিধানিক এখানে সাধারণত ওই যে কোনো শব্দের পুনরাবৃত্তিকে ঠেকানোর জন্য বা রিপিটেশনকে ঠেকানোর জন্য মূলত সিনোনিমটাকে ব্যবহার করা হয়। এবং কিছু জেনারেল শব্দের ব্যবহার যেগুলো টেক্সটে ব্যবহৃত অনেক আইটেমসের জন্য আমব্রেলা ওয়ার্ডস হিসেবে কাজ করে। যেমন এখানে দেখো রিপিটেশন ইউজ করা মানে এড়ানোর জন্য এখানে কি করছে, লাস্ট ইয়ার্স ইনক্রিজ দ্য ওয়েজেস দ্যাট হেল্ড ডাউন প্রফিট। গত বছরের যে বেতন বৃদ্ধি সেটা মূলত প্রফিটটাকে ডাউন করে দিয়েছে, লাভটাকে কমিয়ে দিয়েছে। ধরো তোমার একটা কোম্পানি আছে, তুমি তোমার কোম্পানির স্টাফদের তুমি স্যালারি বাড়িয়ে দিলা, যাতে করে তোমার প্রফিটটা কমে যাবে, সেটার কথা বলছে। দেয়ার মাস্ট বি নো ফার্দার ওয়েজ ডিমান্ড। এখানে আর কোনো রকমের বাড়তি বেতনের ডিমান্ড থাকতে পারে না বা দাবি হবে না বা দাবি উঠবে না, এটার কথা বলছে। এখানে দেখো ওয়েস কথাটাকে দুইবার ব্যবহার করতে হলো, এটা হচ্ছে রিপিটেশন। সিনোনিম ইউজ করে এটাকে মানে অন্যভাবে অন্য একটা সেন্টেন্সকে কিভাবে করা যায় দেখো, আই স এ ডেইলি সিটিং অন দ্য পার্ক বেঞ্চ, দ্য উইম্যান ওয়াজ ভেরি বিউটিফুল। অর্থাৎ একটা উইম্যানের কথা বলছে, যে সেই উইম্যানটা, সরি আমি এখানে লেডি বলে ডেইলি বলে ফেলেছি, এটা লেডি। আই স এ লেডি, আমি একটা মেয়েকে দেখেছিলাম যে কিনা প্রতিদিনই পার্কের বেঞ্চে বসে থাকে। দ্য লেডি ওয়াজ ভেরি বিউটিফুল, এখানে লেডি কথাটা আরেকবার ইউজ না করে এখানে উইমেন কথাটা ইউজ করলো, যে ওই মেয়েটি অনেক সুন্দরী ছিল। তো এই যে লেডি এক জায়গায় ইউজ করলো, এক জায়গায় উইমেন ইউজ করলো, তো এটা হচ্ছে সিনোনিম ইউজ করে আর কি রিপিটেশনটাকে রিমুভ করলো। জেনারেল ওয়ার্ডের ক্ষেত্রে এখানে বলছে যে ব্রিং সাম পটস, প্লেটস অ্যান্ড স্পুন, কিছু পাত্র নিয়ে আসো, কিছু প্লেট নিয়ে আসো, কিছু চামচ নিয়ে আসো। আই থিঙ্ক ইউ হ্যাভ দিস ইউটেন্সিলস রেডি, এবং আমার মনে হয় এই ইউটেন্সিলগুলো তোমার রেডি রয়েছে। ইউটেন্সিল বলতে বাসনপত্র। তাহলে এখানে অনেকগুলি ওয়ার্ড একসঙ্গে আলাদা আলাদা করে বললো এবং পুরো ওয়ার্ডগুলোকে জেনারেলাইজ করলো একটা ওয়ার্ড দিয়ে, মানে এই একটা ওয়ার্ড দিয়ে আমরা এই সবগুলোকে বুঝতে পারি। এখানে যদি আমরা এরকম বলতে পারতাম যে ব্রিং সাম পোটাটো, ক্যাবেজ, কলিফ্লাওয়ার, টমেটো, হ্যাঁ, লাস্টে কি আমরা এখানে বলতাম আই থিঙ্ক ইউ হ্যাভ দিস ভেজিটেবল। এই যে আমরা উপরে এতগুলি আলাদা আলাদা করে নাম বললাম, লিস্টের নিচে গিয়ে আমরা বললাম ভেজিটেবল। তারপর এখানে আমি বলতে পারতাম যে ব্রিং সাম, কি বলতে পারি, হট ডগ, ব্রিং সাম, তারপরে বার্গার বলতে পারতাম, হচ্ছে যে মেক্সিকান ক্যাচাডিয়া বলতে পারতাম, পিৎজা,
এগুলা লাস্টে কি আমি এখানে বলতে পারতাম যে ফাস্ট ফুড। তো এরকম ভাবে আর কি জেনারেলাইজ করা যেতে পারে বা সমন্বিত ভাবে আর কি উপস্থাপন করা যেতে পারে একটা ওয়ার্ড ব্যবহার করে এগুলোর পরিবর্তে। সো এটাকে বলা হচ্ছে লেক্সিক্যাল রিলেশনশিপ, অর্থাৎ অনেকগুলো ওয়ার্ডগুলোকে একবারে একটা ওয়ার্ড দিয়ে ইউজ করা বা একটার পরিবর্তে আরেকটা ইউজ করা, সিনোনিম ইউজ করা বা রিপিট করা। এটাও মূলত একটা কোহেসিভ ডিভাইস হিসেবে কাজ করে। এরপরে আছে ইলিপসিস। ইলিপসিস মানে কোনো একটা ওয়ার্ড বা ফ্রেজকে বাদ দেয়া। ইলিপসিসের অর্থ হলো কোনো শব্দ বা ফ্রেজকে বাদ দেয়া। সেক্ষেত্রে সংক্ষিপ্ত স্ট্রাকচারটি বুঝতে হয় এর আগের বা পরের পূর্ণ স্ট্রাকচারের সঙ্গে এর সম্পর্ক বিশ্লেষণ করে। যেমন ইট ডিডন্ট রেইন লাস্ট মান্থ, বলছে যে গত মাসে বৃষ্টি হয়নি। ইট উইল সুন, খুব তাড়াতাড়ি হবে। তাড়াতাড়ি কি হবে? এই যে বৃষ্টি। দেখো এখানে আমরা পূর্ণ একটা বাক্য ইউজ করলাম, পরের বারে আমরা কিন্তু আর ইউজ করলাম না যে ইট উইল রেইন সুন, এখানে রেইনটা আর ইউজ করলাম না। কি জন্য? আমরা জাস্ট এটাকে এখানে রিপিট না করে এটা এখানে ওই রেইন শব্দটা বাদ দিয়ে দিলাম এবং এই সেন্টেন্সটা দিয়ে আগের এই সেন্টেন্সটাকে বুঝালাম। এখানে দেখো যে দ্বিতীয় বাক্যটি উইল এর পরে কোনো ভার্ব ব্যবহার করা হয়নি, আলাদাভাবে এই বাক্যটির কোনো অর্থ নেই। আমরা যদি এইটা যদি না থাকতো, হ্যাঁ, আগের সেন্টেন্সে না থাকলে, তাহলে এটার কোনো ইট উইল সুন, কি সুন, হ্যাঁ, তখন এই প্রশ্নটা থেকে যেত। তো এটার কোনো আলাদা অর্থ নেই, কিন্তু এইটার পরে বসিয়ে এটাকে অর্থ করা হচ্ছে এবং এটা দিয়ে এটাকেই বোঝানো হচ্ছে। বলছে গ্রামাটিক্যাল বিবেচনায় এটা কোনো বাক্যই নয়, এটি বুঝতে হবে প্রথম বাক্যটির সহায়তায়। প্রথম বাক্যের মূল ভার্বটাই আসলে দ্বিতীয় বাক্যটির মূল ভার্ব, অর্থাৎ দ্বিতীয় বাক্যটির পূর্ণ রূপ হচ্ছে ইট উইল সুন। আচ্ছা, ইট উইল রেইন সুন। মূল ভার্বটা অমিট করে দুই বাক্যকে সংযুক্ত করা হয়েছে। অতএব ইলিপসিস এর একটা কোহেসিভ ইলিপসিস ও একটা কোহেসিভ ডিভাইস হিসেবে ইউজ হয়, বা ঐক্যের কৌশল। এখানে ঐক্যের কৌশল বলছে, কোহেসিভ ডিভাইস। আর ঐক্যের কৌশল মানে কি? তো এক্ষেত্রে আমরা যেটা বলবো যে একটা সংযোগকারী একটা ওয়ার্ড হিসেবে, বা হ্যাঁ, এটা সংযোগকারী হিসেবে ইউজ করা হচ্ছে। এরপরে আরো রয়েছে প্যাটার্নিং। প্যাটার্নিং এগুলো পরীক্ষায় আসে, হোয়াট ইজ প্যাটার্নিং বা এরকম কিছু। তো প্যাটার্নিং ইজ মানে প্যাটার্নিং এর অর্থ হচ্ছে প্যারালাল স্ট্রাকচার ব্যবহার করা। ইটস এ কমন ওয়ে অফ লিঙ্কিং সেন্টেন্সেস। এটা কমন ওয়ে লিঙ্কিং সেন্টেন্স গুলোকে লিঙ্কিং করার ক্ষেত্রে। যেমন এখানে বলছে ইটস ইটস পসিবল দ্যাট ইউর প্ল্যান উইল সাকসিড, তোমার প্ল্যান যে সফল হবে এটাও সম্ভব। ইট ইজ ইকুয়ালি পসিবল দ্যাট ইট উইল ফেইল, এবং এটাও সম্ভব যে এটা ব্যর্থ হতে পারে। তো এখানে প্যারালাল স্ট্রাকচার ব্যবহার করে দুইটি বাক্যের মধ্যে একটা সমন্বয় করা হয়েছে। এখানে দুই রকমের বাক্য কিন্তু ডিফারেন্ট, একটা তো তুমি সাকসেস হবা আর একটা তো তুমি ফেল করবা। তো এই দুইটা বাক্যকেই এমন ভাবে উপস্থাপন করা হচ্ছে যে এটা বোঝাই যাচ্ছে যে হ্যাঁ এটা বিপরীত ঘটনা, কিন্তু প্যারালাল সেন্টেন্স ইউজ করা হয়েছে, মানে আলাদা কোনো ধরনের যে এখানে ইউজ করা হয়েছে অন্য কিছু, তা কিন্তু না। তো এখানে বলছে যে দেখো যে কোহেসিভ ডিভাইসকে অনেক সময় সিম্যান্টিক মার্কার হিসেবে অভিহিত করা হয়। কোনো টেক্সট পড়ার সময় সিম্যান্টিক মার্কারস এর ব্যবহার ভালোভাবে খেয়াল করতে হয়, কারণ এগুলি আসলে টেক্সটের মিনিং এবং স্ট্রাকচারের সিগন্যাল হিসাবে কাজ করে। টেক্সটের মিনিংটাই মূলত স্ট্রাকচারের সিগন্যাল হিসেবে কাজ করে। লেখক কিভাবে তার আইডিয়াগুলোকে অর্গানাইজ করছেন বা সাজাচ্ছেন সেটা বুঝতেও সিম্যান্টিক মার্কার ব্যবহার পাঠককে খুব সাহায্য করে। এখানে এখানে সিম্যান্টিক মার্কারের বিভিন্ন ফাংশন অনুসারে অনেকগুলো উদাহরণ দেওয়া হলো, যেমন এগুলো হচ্ছে সিম্যান্টিক মার্কার। এখন তোমাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে সিম্যান্টিক মানে কি। এই শব্দগুলোর অর্থ তোমাদেরকে জানতে হবে যখন তোমরা জানবা। তোমরা যখন জানবা, ওর নাম কি হচ্ছে থার্ড ইয়ার উঠবা, তখন তোমাদেরকে পড়তে হবে লিঙ্গুইস্টিক্স। তো লিঙ্গুইস্টিকে এরকম অনেক শব্দ আছে, সিম্যান্টিক রয়েছে, ফোনেটিক্স, ফোনোলজি, অ্যাসিমিলেশন, লেক্সিক্যাল, এরকম অনেক ধরনের শব্দ পাবা তোমরা। ওই শব্দগুলির অর্থ না জানার কারণেই মূলত লিঙ্গুইস্টিক হচ্ছে ইংরেজি সাহিত্যে পড়ার ক্ষেত্রে সবচেয়ে কঠিন।
তোমরা অনার্স ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত পড়বা, সবচেয়ে বেশি কঠিন হচ্ছে লিঙ্গুইস্টিক। কারণ হচ্ছে কি, এই লিঙ্গুইস্টিকের মধ্যে অনেক আননোন ওয়ার্ড রয়েছে যেগুলো আমরা জীবনেও শুনিনি, বা যেগুলো আমরা শুনেছি বাংলায় শুনেছি, যেমন এখানে সিমান্টিক বলতে শব্দার্থিক বা সিমান্টিসিজম যখন শুনতাম তখন হচ্ছে মূলত অর্থতত্ত্ব এরকম কিছু বোঝায়। বা এখানে এই যে বলছে ভাষার অর্থ সংক্রান্ত, তারপরে এটা দিয়ে যদি তুমি সার্চ করে যে হোয়াট ইজ সিমান্টিক, তাহলে এই শব্দগুলো তোমরা হচ্ছে ইয়েতে পাবা ওইখানে, রিলেটিং টু মিনিং অর ইন ল্যাঙ্গুয়েজ অর লজিক। এখানে এই যে সব সংজ্ঞা দেওয়া রয়েছে, এগুলো আমরা যখন থার্ড ইয়ার উঠবো তখন পড়তে পারবো। এই সিমেন্টিক শব্দটা দেখো 1950 সালের আগে অতটা ইউজ হতো না, বা 1950 সালের পর থেকে দেখো এখন কত ইউজ হয়, এখানে সব দেখিয়ে দিচ্ছে। তো এগুলো আমরা পরবর্তীতে পড়বো থার্ড ইয়ার উঠলে। এবং তখন এই যে এখানে প্যাটার্নিং এর যে বিষয়টা, তখন এগুলো আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। দেখো বলছে যে সাম মার্কারস আর ইউজড ফর লিস্টিং। লিস্টিং এর জন্য আমরা কিছু মার্কার ব্যবহার করি লিস্টিং প্যারাগ্রাফের জন্য। লিস্টিং প্যারাগ্রাফ কি, এগুলো আমরা পরে জানবো। যেমন ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি, ইন দ্য প্লেস, ইন দ্য ফার্স্ট প্লেস, এই শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি কিন্তু অনেক সময় প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে। তো এটাকে বলা হচ্ছে প্যাটার্নিং, এগুলো কাইন্ড অফ প্যাটার্ন। তারপরে আরো কিছু ওয়ার্ড, যেমন এখানে দেখো বলছে যে ইফেক্টিভ রিলেশনশিপের জন্য কজ এন্ড ইফেক্টের ক্ষেত্রে আমরা যেমন সো, দেয়ারফর, বিকজ, সিন্স, অ্যাজ এ রেজাল্ট, দাস, এই শব্দগুলো ব্যবহার করে থাকি। আবার উদাহরণ দেওয়ার জন্য ফর ইনস্ট্যান্স, ফর এক্সাম্পল, লেট আস টেক অ্যান এক্সাম্পল ফর অফ দিস, এই শব্দগুলো ইউজ করি। আমরা কিছু কনজাংশন ইউজ করে থাকি, যেমন বাট, হোয়াইল, অন দ্য কন্ট্রারি, দো, অলদো, অ্যান্ড ইয়েট, অন দ্য আদার হ্যান্ড, এগুলো। তো এগুলো হচ্ছে এই আমাদের প্যাটার্ন, এগুলো মূলত প্যাটার্ন তৈরি করে, সেন্টেন্সের প্যাটার্ন। এরপরে দেখো আমরা সেন্টেন্স অনেক সময় অনেক বড় প্রশ্নের অ্যান্সার লিখে আমরা লাস্টে গিয়ে বলি না যে টু সামারাইজ, ইট অ্যামাউন্টস টু সাম আপ ইন আদার ওয়ার্ডস, তারপরে ফ্রম দ্য অ্যাবভ ডিসকাশন, তারপরে ফ্রম দ্য লাইট অফ অ্যাবভ ডিসকাশন, এই জাতীয় এই যে হোয়াট আই হ্যাভ বিন সেইং ইজ, এই কথাগুলো মূলত তোমার প্যাটার্ন ইউজ করে, প্যাটার্ন তৈরি করে হচ্ছে আমাদের। প্যাটার্ন হচ্ছে আমরা যেটা বলতে পারি যে আলাদা একটা ইফেক্ট তৈরি করে আমাদের রাইটিং এর ভেতরে। এবং তোমরা যখন প্রশ্নগুলো লিখবা, প্রশ্নের অ্যান্সার গুলো পার্ট সি এর, তখন এগুলো কিন্তু ইউজ করতে হয়। এগুলো আমরা দেখতে পাবো আর কি বিভিন্ন সময়। এরপর থেকে আরো কিছু লিঙ্কার রয়েছে, যেমন দেন, নেক্সট, আফটার দ্যাট, বিফোর। ওই যে আমরা পড়ি না যে নেসেসিটি অফ লার্নিং ইংলিশ, বা এই জাতীয় প্যারাগ্রাফ গুলো লিখতে গেলে আমরা এটা পড়ি যে দেন, নেক্সট, আফটার দ্যাট, বিফোর, হোয়াইল, আফটার, হোয়েন, এই শব্দগুলো। এরপরে আরো কিছু এই যে শব্দগুলো রয়েছে, এগুলো আর কি ইউজ হয়। এগুলো কাইন্ড অফ আবার লিঙ্কার হিসেবেও কিন্তু ইউজ হয়। তো এগুলো আমাদেরকে জানা রাখতে হবে, জানা থাকতে হবে। তোমাদের কারো যদি জানা না থাকে যে এই ওয়ার্ডগুলির অর্থ কি, তোমরা একটু জানার চেষ্টা করিও। তা তোমরা তোমাদের ডিকশনারি থেকেও পাবে, আবার বিভিন্ন জায়গাতেও পাবে, ইন্টারনেটেও পাবে, বিভিন্ন জায়গাতে। এবার দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, তবে এটা আমি আজকে পড়াবো না, আজকে তোমাদের অংশগ্রহণটা খুবই কম, আমি এটা নেক্সটে পড়াবো। আজকে তোমাদেরকে যেটা দিলাম, যতটুকু পড়ালাম এইটুকুই পড়াবো, এটুকুতেই স্টপ রাখবো। কালকের পরের দিন আমরা ওইটা পড়বো। আজকে যেটা এরপরে যেটা পড়বো সেটা হচ্ছে তোমাদেরকে সব বলতে পারো যে মুখস্থই করতে হবে। এটা বিভিন্ন জায়গায় ধরে, তোমাদের চাকরির পরীক্ষা দিতে যাবা সেখানেও ধরবে, তোমরা ফোর্থ ইয়ার শেষে যে ভাইভা দেবা সেখানেও ধরবে। যেমন হোয়াট ইজ ড্রামা, হোয়াট ইজ পোয়েট্রি, হোয়াট ইজ নোভেল, হোয়াট ইজ শর্ট স্টোরি, এগুলো ধরবে বিভিন্ন জায়গায়। চাকরির পরীক্ষা দিতে গেলে দেখবা যে ও তুমি ইংলিশে পড়ে আসছো এই বলে তখন তোমাকে এগুলো ধরবে। এই যে কি ব্যাপার, সব এরকম হয়ে গেছে। আচ্ছা, এবার তোমাদের কিছু বলার থাকলে বলো। আজকের ক্লাসটা ছোট করলাম, গত দিনেরটা এবং আজকের
মিলে তোমরা তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দেই। গত দিনে তো 3টা দিয়েছি, আজকে কয়েকটা হোমওয়ার্ক দেই। তোমরা তো হোমওয়ার্ক করে দিচ্ছ না। হোমওয়ার্ক দিলেই অবশ্য স্টুডেন্টরা পালায়, আবার পরীক্ষার আগে ঠিকই এসে বলে হোমওয়ার্ক দেন, হোমওয়ার্ক দেন। হোমওয়ার্ক দিলে আবার থাকে না। আচ্ছা, কারো কিছু বলার আছে? মনিরা কিছু বলবা নাকি? তোমার কথাই আমি বুঝতে পারলাম না। আচ্ছা, আজকে যে এর আগে আগের দিন যে 3টা হোমওয়ার্ক দিয়েছি তোমরা পাবে, ওইটা 3টা লিখবা। আর আজকে যেই জিনিসগুলো দেখালাম, পড়ালাম, বোঝানোর চেষ্টা করলাম, এগুলো জাস্ট কি তোমরা বাংলাতে লেখো বা ইংলিশে লেখো, এটা একটু লিখে তোমরা দিবা যে রেফারেন্সটা কি। তারপরে মানে তুমি তোমার আন্ডারস্ট্যান্ডিংটা দিবা। কনজাংশন বলতে এখানে কি বোঝানো হচ্ছে, তারপরে লেক্সিক্যাল রিলেশনশিপ বলতে কি বোঝানো হচ্ছে, এটা লিখে তুমি একটা করে উদাহরণ দেওয়ার চেষ্টা করবে, মানে এগুলো তোমার যাতে জানা থাকে। তারপরে এই যে এই জিনিসগুলো একটু মুখস্থ করার চেষ্টা করবে, যেগুলো ওয়ার্ডের মিনিং তুমি জানো না, সেগুলো একটু মুখস্থ করার চেষ্টা করবা। প্যাটার্নিংটা কি, এই জিনিসগুলো তোমরা সামনের দিন লিখে দাও। আর আমরা সামনের দিন এগুলো নিয়ে আলোচনা করবো। এগুলো নিয়ে আলোচনা করার পরই আমরা চলে যাব হচ্ছে আমাদের অন্য কোনো একটা ইয়েতে। আমরা মেবি আবার পোয়েট্রিতে চলে যাব। তোমাদের পোয়েট্রি হয়ে গেছে কয়েকটা, ড্রামা হয়ে গেছে কয়েকটা, এরপরে হয়েছে হিস্ট্রি তো হয়েছে কিছু, এরপরে এটা তোমাদেরকে একটু ওয়েট করাচ্ছি। সেটা হচ্ছে যে তোমাদের এই যে এবার যারা পরীক্ষা দিচ্ছে এদের পরীক্ষাটা শেষ হয়ে গেলেই আমি সাজেশন দিয়ে দেবো 1-2 সপ্তাহের মধ্যেই। তারপরে আমরা সাজেশন থেকে প্রশ্ন মুখস্থ করতে থাকবো। আর তখন হবে হচ্ছে আসল খেলা আর কি। এবং এখন জাস্ট তোমরা যতটা বুঝে নেওয়া যায় ততটা বুঝে নাও, তখন থেকে আমাদেরকে প্রশ্ন পড়তে হবে এবং ব্রিফ কোশ্চেন আমি একই সঙ্গে এবার আহ, এবার আমি ফার্স্ট ইয়ারে যারা আছে তাদের জন্য যেটা দিব সেটা হচ্ছে যে সবগুলো প্রশ্নের হ্যান্ড নোট দেওয়ার চেষ্টা করবো ওদেরকে। আর তোমাদেরকে দেখা যাক, যদি আমি এগুলো সম্পূর্ণটা ফার্স্ট ইয়ারকে দিতে পারি তাহলে তোমাদেরকেও কিছু কিছু দেওয়ার চেষ্টা করব, বিশেষ করে হিস্ট্রিগুলোর হ্যান্ড নোট দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, 1 মিনিটের মধ্যে তোমাদের কেটে যাবে, কেটে গেলে আমাদের ক্লাসটা শেষ। আমি আজকে এক্সটেন্ড করলাম না, আমি সারাদিন জার্নি করেছি অনেক, এই জন্য একটু ভালো মানে খারাপও লাগছে। কালকে পরের দিন আমরা আবার ফুললি ক্লাস শুরু করব। তোমাদের কিছু বলার থাকলে বলতে পারো। আর হোমওয়ার্ক গুলো করিও, হোমওয়ার্ক যে যত হোমওয়ার্ক করবা তাই তত এগিয়ে যাবা। হয়তো মনে হচ্ছে যে এটা কোনো ইস্যু না, বাট এটা ইস্যু। একটা সময় তোমাদের ফার্স্ট ইয়ার তো কেবল পরীক্ষা দিয়েছো, রেজাল্ট হোক, তারপরে অনেকের অনেক কিছু ইস্যু বের হবে। অনেকে তখন বুঝতে পারবে, এখন অনেকের মনে হবে যে ওই পরীক্ষাটা আমি অনেক ভালো দিয়ে আসছি। তো ঠিক আছে, আমাদের ক্লাসটা কেটে গেল, আমরা সামনের দিনে আবার ক্লাস করবো ইনশাল্লাহ।